নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো দেখো, বেশ কিছুদিন পর আমি এই চ্যানেলে আবার ভিডিও পোস্ট করছি। দু একদিন বন্ধ ছিল ভিডিও। তো আজকের ভিডিওর যে টপিক সেটা কিন্তু তোমরা যারা ডিপ্লোমার ইভেন্ট সেমিস্টার স্টুডেন্টরা রয়েছো তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ ডিপ্লোমা সেকেন্ড, ফোর্থ এবং সিক্স সেমিস্টারের যে সমস্ত স্টুডেন্টরা রয়েছো তাদের মূলত এটা হচ্ছে এক্সাম স্ট্র্যাটেজির ব্যাপারে আমি কিছু কথা বলবো তোমাদের সাথে। তো দেখো, তোমরা অনেকেই বলবে যে দাদা, তুমি এক্সাম স্ট্র্যাটেজির কথা বলছো, তুমি কি 60 আউট অফ 60 পেতে নাকি? তুমি এই স্ট্র্যাটেজিগুলো কেন ফলো করোনি? তাহলে তুমিও ভালো নাম্বার পেতে পারতে, কেন পাওনি? তো যাই হোক, সেটা অন্য কথা। আমি তোমাদেরকে এমন কিছু স্ট্র্যাটেজি বলবো না যেখানে তুমি 60 আউট অফ 60 পাবে। সেই সমস্ত স্টুডেন্টরা যারা রয়েছে ভাবছো 60 আউট অফ 60 পাবো, আমাদের প্রিপারেশান সেই রকম রয়েছে, তারা এই ভিডিওটাকে স্কিপ করতে পারো। আমি সেই সমস্ত স্টুডেন্টদের কথা বলবো যারা কিন্তু এক সপ্তাহে, এক মাসে, 15 দিনে, একদিনে সিলেবাস শেষ করার কথা চিন্তা করে। তো আজকে হচ্ছে তোমার প্রায় আমাদের মে মাসের লাস্ট উইকের দিকে আমরা চলছি এবার। হ্যাঁ, এবার জুন মাসে আমরা জানি আমাদের এক্সাম রয়েছে। অফিসিয়াল যেটা গরমের ছুটি সেটা রয়েছে 18ই জুন অবধি। তারপরে আমি ধরছি 20 তারিখ থেকে তোমাদের এক্সাম, যদিও এটা স্ট্যান্ডার্ড অফিসিয়াল কিছু নয়, আমি জাস্ট ধরছি। তার মানে তোমার হাতে এখনও 25 দিন মতো সময় আছে। 20 দিন এপ্রিলের, 5 দিন মে মাসে। এবার কি হচ্ছে, তোমাদের অনেকেরই যে প্রিপারেশন সেটা কিন্তু ধরো কারু ক্ষেত্রে 30%, কারু ক্ষেত্রে 40%, কারু ক্ষেত্রে 50%, বা সবচেয়ে বেশি হলে কারু ক্ষেত্রে 60%। আমি অ্যাভারেজ স্টুডেন্টদের কথা বলছি, টপারদের জন্য অন্য ভিডিও আসবে। তো এই যে 30% to 60% তোমরা বলছো যে আমাদের সিলেবাস শেষ হয়েছে, এটা কিন্তু একটা খুব বড় বিষয়, বুঝতে পারলে? কেন বলছি দেখো, আমার 60% সিলেবাস শেষ হয়েছে তার মানে এটা নয় যে 60% বইয়ের পোর্শন থেকে বা সেই টপিকগুলো থেকে আমাকে যে কোনো প্রশ্ন ধরলে আমি পারবো, এটা কিন্তু একদমই নয়। তার কারণ দেখো কি, আমরা কি করি, আমরা সিলেবাস শেষ করার কথা সবসময় চিন্তা করি, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে রিভিশন, বুঝতে পারলে? আসলে তোমরা অনেকেই হয়তো খুব সুন্দরভাবে পুরো 100% সিলেবাস হয়তো কমপ্লিট করে নেবে, বাট যতক্ষণ না তুমি একটা বা দুটো রিভিশন দিচ্ছ না, তার আগে কিন্তু পড়াটা তোমার তৈরি হবে না। সেটা তুমি নিজের বুকে হাত রেখে বলো যে তোমার যে 60% তৈরি হয়েছে এই টপিক থেকে হয়েছে, এবং এই টপিকগুলো তুমি 100% পারবে। মানে 60%-এর মধ্যে যে টপিকগুলো আছে আমি এগুলো 100% পারবো, সেটা কিন্তু কেউ বলতে পারবে না। তো সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে, আমাদেরকে কিন্তু রিভিশনটা প্রচণ্ড প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা টপিক। ওকে, এবার আসি দ্বিতীয় ক্ষেত্রে। রিভিশন একটা ক্ষেত্র হলো। 2 নম্বর হচ্ছে বেসিক্স। আমরা কি করি, অ্যাডভান্স লেভেলের অনেক কিছু পড়ার চেষ্টা করি। ওকে, যেমন আমি একদম বাস্তবিক একটা উদাহরণ দিই, কিরচফস ল। তোমরা যারা ডিপ্লোমার সেকেন্ড সেমিস্টার স্টুডেন্ট আছো তারা কিন্তু FEEE ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে কিরচফস ল পড়েছো। তো কিরচফস ফার্স্ট ল কি বলছে, বলছে দ্য অ্যালজেব্রিক সাম অফ কারেন্টস বা দ্য অ্যালজেব্রিক সাম অফ অল দ্য কারেন্টস মিটিং অ্যাট এ জাংশন ইজ 0। মানে কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়াশীল যে প্রত্যেকটি কারেন্টের যে যোগফল বা তড়িৎ প্রবাহের যে যোগফল সেটি কিন্তু 0 হয়। এবার তোমরা কি করলে, এর ভিত্তিতে প্রচুর প্রচুর তোমরা নিউমেরিক্যাল সলভ করলে, বাট তোমাকে যখন জিজ্ঞেস করা হলো যে প্লিজ টেল মি দ্য ফার্স্ট ল অফ কিরচফস বা কিরচফস ফার্স্ট ল, সেটাই কিন্তু পরীক্ষার খাতায় তুমি লিখতে পারছো না। কেন লিখতে পারছো না? তোমার রিভিশন নেই, তোমার বেসিক্স ক্লিয়ার নেই। যতক্ষণ না আমাদের বেসিক্স ক্লিয়ার হচ্ছে আমরা ততক্ষণ কিন্তু কিছুই পারবো না। ওহমের সূত্র, একদম বেসিক বলছি। ওহমের সূত্র তোমরা কি জানো? যদি বাংলায় বলো তারপর, পরিবাহীর উষ্ণতা, উপাদান,
ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। তো এক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ যে ভি ইজ প্রপোর্শনাল টু আই, বা ভি ইকুয়ালস টু, যদি প্রপোর্শনালিটি সাইন তুলতে হয় তাহলে একটা আমাদের ধ্রুবক পদ বসাতে হয়, ভি ইকুয়ালস টু আই আর। একদম সোজা। এই যে ওহমের সূত্র, সেটাই কিন্তু অনেক স্টুডেন্ট আমি বলছি, ঠিক আছে, এটাই পারবে না। তো দেখো, পরীক্ষায় একদম বেসিক কোশ্চেন এলে আমরা পারবো না, সেক্ষেত্রে কিন্তু কি হচ্ছে, আমরা প্রচণ্ড টাফ কোনো প্রশ্ন করতে যাচ্ছি। ওকে, তো এইরকমভাবে কি হয়, আমরা যখন আমাদের বেসিকগুলোকে ক্লিয়ার করি প্রথম, তারপর আমরা অ্যাডভান্সে প্রবেশ করি, কিন্তু অ্যাডভান্স করতে করতে আমরা আর তারপরে বেসিকগুলোকে দেখি না। ত্রিকোণমিতির একদম সহজ কিছু সূত্র, সেটাও কিন্তু এখনকার স্টুডেন্টরা পারবে না। তোমাদের যদি বলা হয় কট এ প্লাস বি এর সূত্র কি, অনেকেই কিন্তু নাকানি চোবানি খাবে, কিন্তু প্রত্যেকে তোমরা জানো না এমন স্টুডেন্ট তোমরা নও, তোমরা প্রত্যেকেই জানো, কিন্তু তোমাদের বেসিক্স ক্লিয়ার নেই। বেসিক ক্লিয়ার না থাকলে বাবু যে কোনো পরীক্ষার ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতেই হবে। নেক্সট যে টপিকটা আমি কথা বলবো, দাদা থিওরি না নিউমেরিক্যাল, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, যে আমি থিওরি পড়বো না নিউমেরিক্যাল করব। দেখো, যে কোনো নিউমেরিক্যালের ক্ষেত্রে যদি তুমি থিওরিটা না জানো, তুমি কোনো নিউমেরিক্যাল সলভ করতে পারবে না। যারা তোমাকে বলছে শুধু থিওরি পড়ে পরীক্ষায় পাস করবে বা শুধু নিউমেরিক্যাল করে পরীক্ষায় পাস করবে, তারা একদম ভুল এবং ভ্রান্ত ধারণা কিন্তু তোমার মধ্যে সঞ্চার করছে। তাদের থেকে সামান্য হলেও দূরত্ব বজায় রাখো। আমি করব নিউটনস ফার্স্ট ল থেকে অঙ্ক, বা সেকেন্ড ল থেকে এফ ইকুয়ালস টু এম এ, তোমরা প্রত্যেকে জানো। তো নিউটনের দ্বিতীয় গতিসূত্রটা কি, সেটাই যদি আমি না জানি, যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, প্রযুক্ত বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেই দিকে ঘটে, এটা যদি আমি না জানি, সেখান থেকেই আমার এফ এ ফরমেশনটা আসবে। সেটাই যদি আমি না জানি, আমি কী করে নিউমেরিক্যাল করব? তোমরা নিজেরা বলো কীভাবে করবে তোমরা। যদি তোমরা নিউটনের তৃতীয় গতিসূত্র এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান অপোজিট অ্যান্ড ইকুয়াল রিয়াকশন, এইটাই না জানো তোমরা, তাহলে তোমরা রকেটের গতিবেগ নির্ণয়, বুলেট থেকে গুলি ছোড়া, এগুলোর অঙ্কগুলো করবে কী করে? আমি একদম সাধারণভাবে বলছি, আমি এবার ডিপ্লোমা 4th সেমিস্টারের কথা যদি বলি, এসসিআর, সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার, এসসিআর এর ক্ষেত্রে কটা টার্মিনাল হয়, ঠিক আছে, গেট ট্রিগারিং কীভাবে করতে হয়, টু ট্রানজিস্টার অ্যানালজি কীভাবে হয়, একদম বেসিক কোশ্চেন, এগুলো থেকেই পরীক্ষায় প্রশ্ন আসে। তুমি প্রিভিয়াস ইয়ার দেখে নাও, যদি আমার কথা মনে হচ্ছে তোমার যে ভুল। দেখো, আমরা কিন্তু এইখানেই ল্যাগ করে যাচ্ছি, যে থিওরি পড়বো না প্র্যাকটিক্যাল করবো, মানে আমরা থিওরির সাথে কি নিউমেরিক্যাল করব, কি থিওরি আলাদা পড়বো নিউমেরিক্যাল আলাদা পড়বো, কিছু না, থিওরিটা পড়েই তো তার বেসিসে নিউমেরিক্যালটা হবে। আমাকে 3 ফেজ ইন্ডাকশান মেশিন, সিনক্রোনাস মেশিনের সম্বন্ধে আমি জানবো, যে এর রোটেটিং স্পিড এত হয়, পি ইকুয়ালস টু এই ফর্মুলাতে আসছে, আমাদের স্পিড বার করার জন্য আমাদের এটা করতে হয়, সিনক্রোনাস স্পিড এত, স্লিপ এত, এইসব না জানলে আমরা কীভাবে নিউমেরিক্যালটা করবো তোমরাই বলো। তাই থিওরি প্লাস নিউমেরিক্যাল দুটোই কিন্তু মেন। আগে থিওরিটা পড়বো, বুঝবো, বুঝতে না পারলে বারবার কিন্তু প্রশ্ন করব, এবং তারপর আমি নিউমেরিক্যালটা নিয়ে এগোবো। ওকে, তো এইরকমভাবে যদি তুমি এগোও, তাহলে আমি আশা করব যে তোমাদের কিছুটা সহজ হবে। ওকে, কিন্তু যদি শুধু নিউমেরিক্যাল করবো ভাবো, শুধু থিওরি করবো ভাবো, তাহলে কিন্তু এগোনো মুশকিল হয়ে যাবে। এরপর চতুর্থ পয়েন্টের ক্ষেত্রে আমি বলবো অবশ্যই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এটার থেকে বড় ব্রহ্মাস্ত্র আর কিছু নেই। তোমরা অনেকেই কিন্তু ম্যাট্রিক্স বলে একটা বই আছে, সেটা ফলো করো, আমি বলবো অবশ্যই ফলো করতে পারো, নিজেদের সুবিধা রয়েছে, কিন্তু সেইখানের তুমি উত্তরগুলো একবার যাচাই করে নেবে। প্রচুর ভুল কিন্তু আমি আমার সময়ে দেখেছি, তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। বই খারাপ নয়, বই ভালো, প্রিভিয়াস ইয়ার পেয়ে যাবে, সব সুবিধা তোমার রয়েছে, কিন্তু তোমাকে উত্তরগুলো একবার যাচাই করে নিতে হবে। ধরো কোনো নিউমেরিক্যাল তুমি ওখানে দেখে করে চলে গেলে, পরীক্ষায় করলে সেটা কিন্তু তোমার ভুলও হয়ে যেতে পারে, কারণ কোথাও একটা ডাটা মিস ছিল। ওকে, তো সেক্ষেত্রে আমি তোমাদের বলবো খুব ভালো করে বইটা দেখবে, এবং প্রিভিয়াস মোটামুটি 3 ইয়ার্স করো। অনেকে বলে 5 ইয়ার্স, আমি 3 ইয়ার্স বলছি কেন, তার আগে কিন্তু সিলেবাসের সাথে তুমি এখনকার সিলেবাসের খুব একটা মিল পাবে না,
তো মিনিমাম 2020 সাল থেকে যাদের প্রশ্ন এসেছিলো সেইগুলো করার চেষ্টা করো। 2020, 21, 22, 22, 23 এরকম যেটা এসছে, 23, 24 তো তোমরা দেবে। তো সেক্ষেত্রে সেই কোশ্চেনগুলো নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করো। আশা করছি তোমরা কিছু টপিক পেয়ে যাবে যে টপিক থেকে কিন্তু বারবার পরীক্ষায় প্রশ্ন করছে। তোমাদের হুবহু একই প্রশ্ন আসবে না আমি জানি, কিন্তু কোন টপিক থেকে কি প্রশ্ন আসছে সেটা কিন্তু তোমরা সেটা বুঝতে পারবে সেখান থেকে, আশা করি। এবার আসি নেক্সট আর 5 নম্বর এবং ফাইনাল টপিক, সেটা হচ্ছে দুটো বিষয়। এক হচ্ছে নিজের মানসিক অবস্থা এবং দ্বিতীয় জিনিস হচ্ছে যে রেস্ট। ঠিক আছে, এই দুটো যে কোনো পরীক্ষার আগে সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিস। ওকে, কারণ দেখো উপযুক্ত পরিমাণ রেস্ট কিন্তু খুব দরকার। তার সাথে মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য ভালো রাখার জন্য খাওয়া দাওয়ার খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ওয়েদার চেঞ্জ কিন্তু একটা বিরাট বড় ফ্যাক্টর। রিসেন্ট টাইমসে তোমরা দেখতেই পাচ্ছ, দুদিন তাপপ্রবাহ চলছে, তারপরে দুদিন কিন্তু বৃষ্টি হচ্ছে। এর ফলে কি হচ্ছে, আমাদের যে স্বাভাবিক দেহ তাপমাত্রা সেটা অনেকটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তার ফলে কিন্তু জ্বর, সর্দি, কাশি, এই যে সাধারণ যে ফ্লুগুলো তার কিন্তু প্রভাব অনেক বেড়ে গিয়েছে। তোমরা নিজেরাই দেখতে পাবে রিসেন্ট সময়ে আবহাওয়ার কোনো একটা নির্দিষ্ট স্থিতি নেই। ওকে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো দিন বর্ষাকাল মনে হচ্ছে, কোনো দিন গরমকাল মনে হচ্ছে, সেক্ষেত্রে একটা অস্বস্তিকর পরিবেশ কিন্তু তৈরি হয়ে রয়েছে। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু শারীরিক এবং মানসিক সুস্থতা খুব প্রয়োজন। স্ট্রেস একদম নেওয়া চলবে না। সেক্ষেত্রে উপযুক্ত কিন্তু জল পান করতে হবে। ওকে, নেক্সট হচ্ছে তোমাদের সবুজ শাকসবজি, ফল, এইসব দিকটা কিন্তু দেখতে হবে, খেতে হবে। আর রেস্ট কিন্তু অবশ্যই নিতে হবে। সব সময় যে আমি ঘুমোবো এমনটা কিন্তু করো না, আমি রেস্ট নেব। রেস্টের সংজ্ঞা আলাদা, স্লিপের সংজ্ঞা আলাদা। ওকে, সে সমস্ত নিয়ে ডিটেলস অন্য কোনো দিন আলোচনা হবে। তো আজকের এই আলোচনায় আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমি 5টা যে টপিকের কথা বললাম সেই টপিকগুলো তোমরা যদি ফলো করো তাহলে তোমরা কিন্তু ভালো রেজাল্ট করবে। আমি বলছি না তুমি একদম ফার্স্ট হয়ে যাবে, 10 জিপিএ 10 পাবে, তোমার সুবিধে হবে। প্রথমটা আমি কি বলেছিলাম মনে করার চেষ্টা করো। প্রথমটা ছিল তোমাদের যে আমাকে খুব ভালো করে আমি যতটা পড়েছি সেটাকে আমার কমপ্লিট স্ট্রাকচারটা আমাকে করতে হবে। 2 নম্বর হচ্ছে আমার যে বেসিক্সগুলো রয়েছে সেটাকে আমার ক্লিয়ার করতে হবে। অর্থাৎ ফার্স্ট স্টেপে ছিল রিভিশন, 2 নম্বর স্টেপে ছিল বেসিক্স ক্লিয়ার করা, 3 নম্বরের ক্ষেত্রে আমি তোমাদের বলেছিলাম যে তোমরা অবশ্যই কিন্তু থিওরি প্লাস নিউমেরিক্যাল দুটোকেই আমার ইকুয়ালভাবে কিন্তু সময় দিতে হবে এবং সেই দুটোকে ইম্পর্ট্যান্টলি আমাকে কিন্তু আলোচনা করে যেতে হবে। 4 নম্বরে আমি তোমাদের বলেছিলাম প্রিভিয়াস ইয়ার মিনিমাম 3 ইয়ার্স, নট 5 ইয়ার্স রিকোয়ার্ড, 3 ইয়ার্স বা 2020 সাল থেকে যে প্রশ্নগুলো আসছে পরপর সেগুলোকে আমার দেখে যেতে হবে। এবং 5 নম্বর হচ্ছে শারীরিক মানসিক সুস্থতা এবং তার সাথে রেস্টকে খুব বেশি ইম্পর্টেন্স দিতে হবে। এইগুলো তোমরা করো। ওকে, আশা করি কোনো পরীক্ষাতেই খুব একটা প্রবলেম তোমাদের ফেস করতে হবে না। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও থেকে যদি কিচ্ছু একটু অসুবিধা হয়েছে তাহলে তোমরা কিন্তু ভিডিওটিকে লাইক করতে পারো, বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো। আর চ্যানেলটিতে আমি তোমাদের ফ্রেন্ডলি, তোমাদের যেটা প্রয়োজনীয় সেই রকমই কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করি। তাই তোমরা অবশ্যই কিন্তু এই চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো। ধন্যবাদ।